হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং এভরিবডি। তো আজকে কিন্তু আমরা ইংলিশে 10 নাম্বার মক টেস্ট আলোচনা করব। তো তোমরা জানো যে আমরা রেগুলার যে মক টেস্টগুলো তোমরা দিচ্ছ সেগুলো কিন্তু আমি রেগুলার তোমাদেরকে অ্যানালাইসিস করে দিই, তার আজকে পড়বো। প্রত্যেকে ক্লাসটা করো। ওকে, প্রত্যেকে গুড ইভিনিং, প্রত্যেকে লাইক করে দাও। যারা যারা ক্লাসগুলো করছো প্রত্যেকে লাইক করে দাও। ওকে, তাই আজকের টপিক কী থাকছে? আজকের টপিক থাকছে আমাদের সিটেট ফেব্রুয়ারি 2015। প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন আমি ডিটেলসে বলে দিচ্ছি। তোমরা যারা নতুন, যারা আমাদের ফ্রি ইউটিউবে ক্লাসগুলো করছো, দেখবে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে প্রত্যেকটা ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাস করে নাও, তাহলে দেখবে তোমাদের অনেক ইংলিশের কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রচুর ক্লাস দেওয়া আছে, ক্লাসগুলো করে নাও। সেখানে হয়তো সব ক্লাস পাবে না, কারণ সব ক্লাস তো আমরা ইউটিউবে দিই না, অনেক ক্লাস আমাদের পেড ব্যাচে রয়েছে। তো এখানে দেখো, আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিটেট ফেব্রুয়ারি 2015 সালে যে পেপারটা এসেছিলো, সেখানে যে গ্রামার ছিল, সিনোনিম, অ্যান্টোনিমস ছিল, এছাড়াও যে আমাদের ছিল তোমার পেডাগজি। তো প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব। ওকে, চলো তাহলে প্রত্যেকে কিন্তু আনসার করার প্রত্যেকে চেষ্টা করো। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে আনসার করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দেবো। বলছে দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড হচ্ছে কি রিফিউজ মানে বোঝো। তাহলে রিফিউজ শব্দটির বিপরীত শব্দ কি, এটা কিন্তু জানতে চেয়েছে। তাহলে রিফিউজ শব্দটির মানে কি? রিফিউজ শব্দটির মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, অর্থাৎ কোনো কিছুকে প্রত্যাখ্যান করা। সেটার মানে কি, মানে বিপরীত শব্দ কি হবে? অ্যাকসেপ্ট মানে কোনো কিছুকে গ্রহণ করা। আর রিসিভ মানে কি? রিসিভ মানে হচ্ছে কোনো কিছু গ্রহণ করা, কিন্তু কোনো কিছু ধরো পেলাম, ধরো ভালো করে বোঝো। এখানে যে রিফিউজটা যে কোনো তোমাকে একটা প্রস্তাব দিলাম, যে আমি তোমাকে বললাম চল কালকে আমরা দুজন ঘুরতে যাই, তুমি কি বলে না ঘুরতে যাব না, তার মানে তুমি আমার প্রস্তাবটাকে রিফিউজ করলে। আর অ্যাকসেপ্ট মানে কি? আমি তোমাকে একটা প্রস্তাব দিলাম, তুমি আমার সেই প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করলে। তার মানে কি, কোনো প্রস্তাব যখন দেব তখন সেক্ষেত্রে রিফিউজ এবং অ্যাকসেপ্ট ব্যবহার হয়। আর রিসিভ মানে কি? রিসিভ মানেও গ্রহণ করা। কিন্তু যখন আমি ধরো কোনো কিছু তোমাকে দিলাম, হতে পারে তোমাকে একটা আমি জামা দিলাম, একটা জামা গিফট করেছি, সেই জামাটা তুমি নিয়েছো, মানে তুমি রিসিভ করেছো, বোঝা গেল? বা হয়তো আমি তোমাকে একটা লেটার দিয়েছি, সেই লেটারটা তুমি রিসিভ করেছো। অর্থাৎ যখন কোনো দ্রব্য বা কোনো একটা অবজেক্ট তোমাকে আমি দেবো, তুমি যখন সেটাকে নেবে, সেটাকে বলছে রিসিভ। ওকে, তারপর চলো জাস্টিফাইড মানে কি? বিচার করা, মূল্যায়ন করা। অপশন ডি বলছি অ্যাডমায়ার কথার অর্থ হচ্ছে প্রশংসা করা। তাহলে এখানে আমাদের এই রিফিউজ শব্দটির বিপরীত শব্দ কি হবে? তোমরা প্রত্যেকেই জানো কি হবে? অ্যাকসেপ্ট। ক্লিয়ার? তাহলে রিফিউজ শব্দটির বিপরীত শব্দ অপশন নাম্বার এ অ্যাকসেপ্ট। প্রত্যেকের কারেক্ট হচ্ছে তো? প্রত্যেকের কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 2 নাম্বার দেখো, দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস হচ্ছে কি? রিটার্ডেড। এখানে যে শব্দটি রয়েছে দেখো, রিটার্ডেড। এই রিটার্ডেড শব্দটির মানে বোঝো। এই রিটার্ডেড শব্দটির মানে হচ্ছে বারবার রিটার্ড। মানে দেখো, এই শব্দটি মানে মুখস্থ করতে হবে না। এখানে যেটা রয়েছে কি? রিটার্ডেড কথাটির মানে হচ্ছে রিপিট, মানে পুনরাবৃত্তি করা, বারবার বলা, রিপিটেড করা। ওকে, তাহলে পুনরাবৃত্তি। তাহলে এটা সিনোনিম কি হবে? রিভাইজ করা। রিভাইজ মানে কি? রিভাইজ কথাটির অর্থ হচ্ছে পুনরাবৃত্তি করা। রিভাইজ, ভালো করে বোঝো। রিভাইজ মানে পুনরায় দেখা বা কোনো কিছু করা। ধরো কোনো কিছু আমি একটা পড়ছি, ঠিক আছে? তো তোমরা যেগুলো পড়েছো এই পরীক্ষার কদিন আগে কী করছো? সব কিছু রিভাইজ করছো, এটাকে বলছে রিভাইজ। অপশান বি রিপিটেড মানে যে কোনো জিনিসকে পুনরাবৃত্তি করা, বারবার করা, সেটাকে বলছে রিপিটেড। আর রিকল কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে স্মরণ করা। আর অপশান ডি বলছে কি? কনসিডার মানে কি? কনসিডার মানে ধরো বলি না যে এটা আমি কনসিডার করলাম, তোমাকে আমি কনসিডার করলাম বলে, তো রিকনসিডার মানে পুনরায় তোমাকে কনসিডার করা হচ্ছে। কনসিডার মানে ছাড় দেওয়া বলা যেতে পারে, যে আমি তোমাকে এই বিষয়টা নিয়ে ছাড় দিলাম, মানে কনসিডার করলাম। তাহলে এখানে রিকনসিডার মানে তোমাকে আমি পুনরায় আবার ছাড় দিলাম। তাহলে এখানে রিটার্ডেড কথাটির মানে হচ্ছে রিপিটেড। অপশন নাম্বার বি। ক্লিয়ার হচ্ছে সবার? চলো নেক্সট 3 নাম্বার দেখো, দ্য ক্লোজেস্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড হচ্ছে কি? স্মুদার। এখানে যে শব্দটি ব্যবহার করেছে স্মুদার, এই স্মুদার কথাটির মানে কি? স্মুদার কথাটির মানে হচ্ছে রুদ্ধ করে দেওয়া, দমিয়ে দেওয়া। বোঝা গেল? রুদ্ধ করে দেওয়া, দমিয়ে দেওয়া। মানে ধরো তুমি একটা কথা বলতে চাইছো, ঠিক আছে? তুমি একটা কথা বলতে চাইছো, আমি তোমাকে কথা বলতে দিলাম না, দমিয়ে দিলাম, এটাকে বলছে স্মুদার। এছাড়া ধরো একটা তুমি দূষিত এলাকাতে যাচ্ছ, সেখানে প্রচুর বায়ু দূষণ, সেখানে কি হচ্ছে? তুমি নিঃশ্বাস নিতে পারছো না, তোমার শ্বাসকষ্ট একদম রুদ্ধ হয়ে যাচ্ছে। বোঝা গেল? যে রুদ্ধ হয়ে যাওয়া, দমিয়ে দেওয়া, এটাকে কি বলছে? স্মুদার বলছে। এটা সিনোনিম দেখো, বলছে ডিডেন কথার অর্থ কি? ডিডেন কথার অর্থ হচ্ছে ধ্বংস করে দেওয়া। বোঝা? ডিডেন কথার অর্থ হচ্ছে ধ্বংস করে দেওয়া। অপশান বি বলছে কি? স্টাইফিল কথাটির মানে কি? স্টাইফিল কথাটির মানে হচ্ছে
রুদ্ধ করে দেওয়া, বোঝা গেল। স্টাইফেল কথাটি মানে হচ্ছে রুদ্ধ করে দেওয়া বা দমিয়ে দেওয়া। অপশান সি ডিসকারেজ, এনকারেজ মানে কি উৎসাহিত করা, ডিসকারেজ মানে কি নিরুৎসাহ করা। অপশান ডি বলছে রুইন, রুইন কথাটি অর্থ হচ্ছে ধ্বংস করে ফেলা। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার কি অপশান নাম্বার বি স্টাইফেল, ওকে অপশান বি। চলো নেক্সট 4 নাম্বার দেখো, দ্য অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ডস রিকমেন্ডেড। রিকমেন্ড মানে কি, আমরা বলি না তোমার জন্য আমি এই জিনিসটা রিকমেন্ড করেছি, বা সুপারিশ করা, বা তোমার জবটা হয়ে যাবে আমি যদি রিকমেন্ড করে দিই বা আমি যদি সুপারিশ করে দিই। তাহলে এই রিকমেন্ড মানে হচ্ছে সুপারিশ করা। অপশানগুলো বলছে, অ্যান্টোনিম বলেছে ডিসঅ্যাপ্রুভাল। অ্যাপ্রুভ মানে কি, আমরা বলি না যে অ্যাপ্রুভ করো, অ্যাপ্রুভ মানে স্বীকৃতি দেওয়া, ঠিক আছে। অ্যাপ্রুভ মানে স্বীকৃতি দেওয়া, আর ডিসঅ্যাপ্রুভ মানে কি অস্বীকৃতি দেওয়া, মানে আমি তোমাকে রিকমেন্ড করব না, সেটা বলছে কি ডিসঅ্যাপ্রুভাল। অপশান বি বলছে কি কন্ডিমেনশন। কন্ডিমেনশন কথাটির মানে হচ্ছে নিন্দা, কন্ডিমেনশন কথার অর্থ হচ্ছে নিন্দা। তারপরে কি বলছে দেখো ক্রিটিসিজম। ক্রিটিসিজম কথাটির মানে হচ্ছে কাউকে সমালোচনা করা। অপশান ডি বলছে রিভালশন। তো রিভালশন কথার মানে হচ্ছে হট করে মন চেঞ্জ হয়ে যাওয়া। ধরো তোমার আজকে একরকম মনোভাব রয়েছে, কালকে তোমার মনোভাবটা চেঞ্জ হয়ে গেল, এটাকে বলছে রিভালশন, বোঝা গেল। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার কী হবে বলে ফেলো, অপশান নাম্বার এ, ঠিক আছে ডিসঅ্যাপ্রুভাল। তাহলে রিকমেন্ডের বিপরীত শব্দ হচ্ছে ডিসঅ্যাপ্রুভাল। ক্লিয়ার হচ্ছে সবার? চলো নেক্সট দেখো, নেক্সট 5 নাম্বার কোশ্চেন, স্কিল রিডিং। আমরা যে পড়েছি, আমরা প্রত্যেকটা পড়েছি। তো আমি তোমাদেরকে আরেকটা বলি যে যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট আছো, তো তোমরা যদি দেখো যে কোনো ক্লাস বাদ আছে অবশ্যই আমাকে জানাবে, আমি তাহলে করে দেবো থিওরি ক্লাসগুলো, ঠিক আছে। অনেক সময় আমার মনে থাকে না, তো তোমরা কিন্তু দেখবে ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস করো। এই যে কটা দিন আছো সেই ক্লাসগুলো কিন্তু বারবার রিভিশন করো, ঠিক আছে। কারণ এমসিকিউ যতই প্র্যাকটিস করো না কেন, থিওরি যদি আয়ত্ত না করতে পারো কখনোই করতে পারবে না। দেখো স্কিল রিডিং বলতে কী বোঝায়? স্কিল রিডিং হচ্ছে আমাদের যে পঠন দক্ষতা, সেটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ তো অবশ্যই। তারপর হচ্ছে ডেলিবারেট। ডেলিবারেট মানে হচ্ছে স্বেচ্ছাকৃত, অবশ্যই এটাও ঠিক। অপশান সি বলছে কনস্ট্রাকটিভিস্ট। কি হচ্ছে কি কনস্ট্রাকটিভিস্ট মানে নির্মাণ করা, তৈরি করা। অপশান ডি বলছে ইমাজিনেটিভ। তাহলে এখানে প্রত্যেকটা জিনিসই কারেক্ট। আমরা রিডিং করি, ইমাজিনেটিভ করি, কল্পনা করি, কিন্তু সব থেকে যেটা বেশি কারেক্ট সেটা হচ্ছে কি বলে ফেলো, অপশান নাম্বার সি কনস্ট্রাকটিভ, ঠিক আছে। কনস্ট্রাকটিভটা হচ্ছে সব থেকে কারেক্ট। এই কনস্ট্রাকটিভ কেন বলবো এটা তোমাকে বুঝতে হবে, তাই না? চলো দেখো, আমি সব কিছু তোমাদেরকে বলে দিই। বলছে রিডিং ইজ দ্য প্রসেস অফ হচ্ছে কি কনস্ট্রাক্টিং। তাহলে রিডিং হচ্ছে কি, রিডিং হচ্ছে একটা প্রসেস অফ কনস্ট্রাক্টিং, মানে এর মাধ্যমে নির্মাণ করা হয়। কেন বলবো এই কথাটি? মানে কি বলছে, মিনিং ফ্রম দ্য রিটেন টেক্সট। ধরো কোনো একটা টপিক পড়ছি, সেটা তো রিটেন টেক্সট। এই যে লেখাটা আমি দেখছি, এটা একটা রিটেন টেক্সট। এই রিটেন টেক্সটটা পড়ে যে আমি মানে তৈরি করছি, সেই জন্য এটাকে বলা হয় রিডিং ইজ এ কনস্ট্রাকটিভ প্রসেস, বোঝা গেল? তাহলে রিডিংটা কি, রিডিংটা হচ্ছে একটা কনস্ট্রাক্টিং প্রসেস। কারণ হচ্ছে আমরা লিখিত রূপ থেকে এটার মানে খুঁজে বের করি, অর্থাৎ রিটেন ফর্ম থেকে আমরা মিনিংয়ে যাই। এটা কিন্তু মাথায় রাখো। ইট ইজ এ কমপ্লেক্স স্কিল হুইচ রিকোয়ার দ্য কোঅর্ডিনেশন অফ দ্য নাম্বার অফ ইন্টার রিলেটেড সোর্স অফ ইনফরমেশন। তাহলে রিডিং করতে গেলে কিসের প্রয়োজন? রিডিং করতে গেলে আমাদের অনেক ধরনের ইনফরমেশনের প্রয়োজন, বোঝা গেল? রিডিং ইজ বেসড অন 5 প্রিন্সিপাল, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে রিডিং কিন্তু 5টি প্রিন্সিপালের উপরে নির্ভর করে হয়, ভেরি ইম্পর্টেন্ট, পয়েন্টটা মাথায় রাখবে। রিডিং কিন্তু 5টি প্রিন্সিপালের উপরে গড়ে উঠেছে। দেখো কি কি বলছে, রিডিং ইজ কনস্ট্রাকটিভ প্রসেস। তাহলে রিডিং কনস্ট্রাকটিভ প্রসেস কেন বললাম? কারণ আমরা কিন্তু রিটেন ফর্ম থেকে কিন্তু এর মানে তৈরি করতে পারি, সেই জন্য রিডিংকে কী বলা হয়, কনস্ট্রাকটিভ প্রসেস বলা হয়। অপশান বি বলছে রিডিং মাস্ট বি ফ্লুয়েন্ট। রিডিংটা কী হবে? ফ্লুয়েন্ট হবে। ফ্লুয়েন্ট মানে কি? দেখো আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, এই পড়ানোর মধ্যে কি আমার কোনো জড়তা আছে? আমার কথা বলতে কি কোনো বেঁধে যাচ্ছে না, আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারছি, ফ্লুয়েন্টলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এটাকে বলছে ফ্লুয়েন্ট, বোঝা গেল? অর্থাৎ রিডিং মাস্ট বি হচ্ছে কি স্ট্র্যাটেজি, অর্থাৎ রিডিংয়ের জন্য একটা স্ট্র্যাটেজি দরকার, একটা সঠিক কৌশল দরকার, সেটা বলা হয়েছে। তারপর বলছে রিডিং রিকোয়ার মোটিভেশন। তোমার পড়ার প্রতি কখন মনোযোগ আসবে? যখন তুমি মোটিভেশন পাবে, আদারওয়াইজ তো তুমি পাবে না। তাহলে মোটিভেশন কিন্তু তোমার কিন্তু প্রয়োজন রিডিংয়ের জন্য। তারপর লাস্ট বলছে রিডিং ইজ এ কন্টিনিউয়াসলি ডেভেলপিং প্রসেস। রিডিং কিন্তু একটা কন্টিনিউয়াসলি ডেভেলপিং প্রসেস, মানে প্রোগ্রেসিভ প্রসেস, যেটা আমি তোমাদেরকে বললাম। তাহলে রিডিং কিন্তু একটা কন্টিনিউয়াসলি ডেভেলপিং প্রসেস। আজকে আমি যেমন পড়তে পারছি, আগামী দিনে তার থেকে বেটার পারবো, আর তারপরে আরও বেটার পারবো,
অর্থাৎ এটা কিন্তু যত আমার বয়স বাড়বে তত কিন্তু আমার রিডিং দক্ষতা কিন্তু তত বেড়ে যাবে। ক্লিয়ার? এই যে 5টা টার্ম বললাম, 5টা টার্ম ভালো করে মনে রাখবে, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি প্রি রিকোয়েস্ট ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং ওয়েদার ইটস ফার্স্ট অর সেকেন্ড? ভালো করে বোঝো প্রশ্নটা কি বলছে। নিচের কোনটি, হুইচ অফ দ্য ফলোয়িং মানে নিচের কোনটি, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, নিচের কোনটি সব থেকে গুরুত্বপূর্ণ, প্রি রিকোয়েস্টিক কথার অর্থ হচ্ছে পূর্ব শর্ত। কিসের জন্য? ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শিক্ষার জন্য নিচের কোনটি পূর্ব শর্ত। তাহলে শিক্ষার্থীদেরকে ভাষা শিক্ষা দেওয়ার আগে নিচের কোনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা নিচের কোনটি সবার আগে প্রয়োজন? অপশানগুলো দেখো। বলছে স্ট্রাকচারাল সিচুয়েশনাল অ্যাপ্রোচ, তোমার একটা সিচুয়েশন প্রয়োজন, একটা অ্যাপ্রোচ প্রয়োজন। স্ট্রাকচার মানে কি? গঠন। যে বাক্যটা পড়াবা বা যে ভাষাটা পড়াবা তার গঠন সম্পর্কে জানতে হবে, অবশ্যই জানতে হবে। অপশান বি বলছে স্কিল বেস ইনস্ট্রাকশন, তা শিক্ষার্থীদেরকে নির্দেশ দিতে হবে কীভাবে পড়বে না পড়বে, অবশ্যই দরকার। অপশান সি বলছে মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচ, মাল্টিলিঙ্গুয়াল মানে কি? বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ, বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করা। অপশান ডি বলছে অ্যান ইনপুট রিচ কমিউনিকেশন এনভায়রনমেন্ট, তোমাকে বলতে হবে কি একটা রিচ কমিউনিকেশন এনভায়রনমেন্ট মানে কি? এমন একটা এনভায়রনমেন্ট, এমন একটা পরিবেশ তোমাকে শিক্ষার্থীদের দিতে হবে যেখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে শিক্ষার্থীদের ভাষা শিক্ষার জন্য। তাহলে কী হবে? অ্যান্সার বলে ফেলো। একদম প্রত্যেকের সঠিক অপশান নাম্বার ডি, অপশান ডি হবে এটার কারেক্ট, যে একটা রিচ এনভায়রনমেন্ট। দেখো এই রিচ এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু সবগুলো পড়ে যাচ্ছে, তাই না? একটা রিচ এনভায়রনমেন্টের মধ্যে সবগুলো পড়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো 7 নাম্বার কোশ্চেন কী বলছে ভালো করে পড়ে নাও, তারপর তোমরা অপশানগুলো দেখবে। দেখো বলছে এ হিন্দি স্পিকিং টিচার গেট পোস্ট ইন হচ্ছে কি প্রাইমারি স্কুল হুইচ ইজ সিচুয়েটেড ইন রিমোট এরিয়া অফ রাজস্থান। তো একজন হিন্দি টিচার মানে হিন্দি ভাষাভাষী একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তার পোস্টিং পড়েছে, তার চাকরির পোস্টিং পড়েছে রাজস্থানের একটা প্রত্যন্ত গ্রামে, একটা গ্রাম অঞ্চলে তার পোস্টিং পড়েছে। সিন্স সি ডাজ নট নো দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, এই কারণে সে কিন্তু সেখানকার লোকাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে বা স্থানীয় যে ভাষা রয়েছে সেটা কিন্তু সে জানে না। সি ফেস লটস অফ প্রবলেম সি শুড, সে তখন অনেক ধরনের সমস্যায় পড়েছে, তুমিও তো পড়বে তাই না? তো তুমি তখন কি করবে? প্রশ্নটা এটা দেখো কি বলছে। বলছে ট্রাই টু গেট এ পোস্টিং টু হিন্দি স্পিকিং এরিয়া, তো তুমি চেষ্টা করবে যেখানে হিন্দি ভাষাভাষী এরিয়া রয়েছে বা স্কুল রয়েছে সেখানে তোমার ট্রান্সফার করে নেওয়ার। অপশান বি বলছে ফোকাস অন দ্য টেক্সট বুক অ্যাজ এ সোর্স অফ স্ট্যান্ডার্ড হিন্দি, তাহলে তুমি কি করবে? ফোকাস অন দ্য টেক্সট বুক, তুমি টেক্সট বুকের ওপরে ফোকাস করবে যে সমস্ত টেক্সট বুকগুলো হিন্দিতে লেখা আছে। বোঝা গেল? সি নাম্বার দেখো, সি বলছে ইউজ দ্য কি চাইল্ডস ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ রিসোর্স হোয়েল টিচিং। আমি বারবার একটা কথা বলি না যে মাল্টিলিঙ্গুয়ালিজম মানে হচ্ছে রিসোর্স, বোঝা গেল? ডাইভার্সিটি মানে কি? রিসোর্স। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার কথা মাথা রাখবে, খুবই পরীক্ষা আসে প্রশ্নটা। তাহলে তুমি সবসময় যখন কোনো ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রবলেমে পড়বে সেগুলো তুমি রিসোর্স হিসাবে দেখবে, সম্পদ হিসাবে দেখবে। ধরো আমি বাংলা ভাষায় কথা বলি, আমার এমন একটা জায়গায় পোস্টিং পড়লো চাকরির যেখানে হিন্দি ভাষায় কথা বলে, আমি হিন্দি জানি না, সেই হিন্দিটাকে আমাকে সম্পদ হিসাবে গ্রহণ করতে হবে এবং সেই হিন্দিটা আমাকে শিখে নিতে হবে, এটা হচ্ছে কারেক্ট। অপশান ডি বলছে এনকারেজ দ্য কমিউনিটি টু লার্ন স্ট্যান্ডার্ড হিন্দি, তুমি ছেলে মেয়েকে বলবে বা সেখানকার গ্রামের লোকজনকে বলবে যাতে তারা প্রত্যেকে হিন্দি শিখে নেয়, এটা তো কখনোই সম্ভব নয়, তাই আমাকে কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজকে শিখতে হবে। ক্লিয়ার? অপশান নাম্বার সি হবে কারেক্ট। সবাই বুঝতে পেরেছো তো কি বললাম? চলো আমি যতটা পারি একদম সহজ করে বোঝানোর চেষ্টা করি, এর থেকে আমি আর পারবো না। তবুও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে, আমি আবার চেষ্টা করব। দেখো নেক্সট দেখো কি বলছে 8 নাম্বার কোশ্চেন বলছে যে হোয়েল টিচিং চিলড্রেন টু রিড অ্যাট হুইচ পয়েন্ট শুড দ্য টিচার ফোকাস অন কম্প্রিহেনশন। জিনিসটা বোঝো, আমি বুঝিয়ে দিই তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বলছে হোয়েল টিচিং, হোয়েল মানে যখন, টিচিং চিলড্রেন যখন শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, কি শিক্ষা? পঠন। যখন তুমি শিক্ষার্থীদেরকে শিক্ষা দিচ্ছ যে পঠন কিভাবে করতে হয় বা পঠন সংক্রান্ত শিক্ষা দিচ্ছ, অ্যাট হুইচ পয়েন্ট কোন পরিস্থিতিতে বা কোন পয়েন্টে
তুমি শুড দ্য টিচার ফোকাস অন দ্য কম্প্রিহেনশন, একজন শিক্ষক মহাশয় কম্প্রিহেনশনের উপর ফোকাস করবে। বোঝা গেল? যখন কোনো শিক্ষক মহাশয় কোনো একটা বিষয় পড়াচ্ছেন তখন শিক্ষক মহাশয় কোন পরিস্থিতিতে বা কোন পয়েন্টে কম্প্রিহেনশনের উপরে ফোকাস করবে। কম্প্রিহেনশন মানে বোধগম্য বা শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছে সেটার উপর ফোকাস করবে। অপশন এ, হোয়েন চিলড্রেন রিচ ক্লাস 2, যখন শিক্ষার্থীরা ক্লাস 2-এ উঠবে তখন। তাহলে ক্লাস 1-এর শিক্ষার্থীরা বুঝতে পারলো সেটা আমি দেখবো না? অবশ্যই দেখবো, তাহলে এটা ভুল। অপশন বি বলছে আফটার চিলড্রেন হ্যাভ লার্ন হাউ টু ডিকোড। ডিকোড আর ইনকোড, দেখো ভালো করে বোঝো, ডিকোডিং এবং ইনকোডিং দুটো শব্দ রয়েছে। ইনকোডিং কথার মানে হচ্ছে আমি যে কথাগুলো বলছি সেটা লিখিত আকারে প্রকাশ করা, আর ডিকোডিং মানে কি? ডিকোডিং মানে কোনো একটা জিনিস পড়ে তার অর্থ বোঝা, ডিকোডিং। তাহলে যখন কোনো শিক্ষার্থী কোনো একটা জিনিস ভালো করে পড়তে পারবে তখন। অপশান নাম্বার সি বলছে রাইট ফ্রম দ্য যে বিগিনিং, ঠিক শুরু থেকে। তাহলে যখন শিক্ষার্থী তার ফর্মাল এডুকেশন শুরু হলো, যখন তার পঠন পাঠন শুরু হলো, তখন থেকে আমাকে দেখতে হবে যে শিক্ষার্থী কতটা বুঝতে পেরেছে। অপশান নাম্বার ডি, ওয়ান্স চিলড্রেন হ্যাভ মাস্টার্ড ফোনিমস, যখন কোনো শিক্ষার্থীর ফোনিম মানে কি? ফোনিক কথার অর্থ হচ্ছে যখন শিক্ষার্থী শুদ্ধভাবে সঠিকভাবে কথা বলতে পারবে, উচ্চারণ করতে পারবে, ভাষা উচ্চারণ করতে পারবে, সেটাকে বলছে ফোনিক্স। ওকে, তাহলে আমাদের এখানে সঠিক আনসার কী হবে বলো? আমি একদম সবগুলো মানে বলে দিলাম, একদম কারেক্ট। সঠিক আনসার অপশান নাম্বার সি, যে রাইট ফ্রম দ্য যে কি বিগিনিং। তাহলে শিক্ষার্থীদের যে কতটা বুঝতে পেরেছে বা না পারেনি সেগুলো আমি ফোকাস করবো প্রথম থেকেই, কারণ প্রথম থেকে ফোকাস না করলে তো আমি বুঝতেই পারবো না যে শিক্ষার্থীর কোথায় দুর্বলতা। ক্লিয়ার? চলো নেক্সট 9 নম্বর দেখো। 9 নম্বর কোশ্চেন বলছে হেয়ার ইজ এ লিস্ট অফ টাস্ক কমনলি ইনক্লুডেড ইন হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। একটা ভাষা শিক্ষার ক্লাসরুমে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ টাস্ক বা বিভিন্ন ধরনের ভাষা সংক্রান্ত বিভিন্ন কর্মগুলোকে ইনক্লুড করা হয়েছে, যোগ করা হয়েছে। হুইচ অফ দিস সিজ চিলড্রেন অ্যাজ অ্যাক্টিভ লার্নার্স, নিচের কোনটি শিক্ষার্থীদেরকে অ্যাক্টিভ করে তুলবে? বোঝা গেল? দেখো বলছে চিলড্রেন ওয়ার্ক ইন গ্রুপ কি যে কি জেনারেট ইন্টারপ্রিটেশন অফ এ পোয়েম। ভালো করে বোঝো কী বলছে, চিলড্রেনকে কি করা হলো? শিশুদেরকে একটা গ্রুপ তৈরি করা হলো। চিলড্রেন ওয়ার্ক ইন এ গ্রুপ, যখন শিশুরা গ্রুপের মধ্যে অ্যাক্টিভ হবে বা গ্রুপের মধ্যে পার্টিসিপেট করবে তখন তারা ইন্টারপ্রিটেশন মানে কি? ব্যাখ্যা করতে পারবে, কোনো একটা কবিতাকে তারা ব্যাখ্যা করতে পারবে। কিসের মাধ্যমে? গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে। অপশান বি কী বলছে দেখো, অপশান বি বলছে চিলড্রেন কেয়ারফুলি মেমোরাইজ। দেখো আমি বারবার বলছি যদি কোনো অপশানে মেমোরাইজ কথাটি থাকে আর কোনো কিছু পড়বে না, একদম কেটে দেবে। অপশান সি বলছে চিলড্রেন রাইট আনসার টু কোশ্চেন গিভেন অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম। কোনো একটা কবিতা শেষ করার পরে শিক্ষার্থীরা কি করবে? যে সেই কবিতাটির মানে কি, তার অর্থ কি, তার কোশ্চেনের আনসার কি, সেগুলো লিখবে। অপশান নাম্বার ডি, চিলড্রেন কেয়ারফুলি নোট ডাউন দ্য আনসার ফ্রম দ্য হচ্ছে কি ব্ল্যাকবোর্ড। তো শিক্ষার্থীরা কি করবে? যে ব্ল্যাকবোর্ডে স্যার যে আনসারগুলো লিখে দিয়েছে সেগুলো তাদের খাতাতে লিখে রাখবে। কী হবে? আনসার বলে ফেলো। একদম। আমরা জানি শিশু শিক্ষা মানে হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটি, তাহলে গ্রুপ অ্যাক্টিভিটি যেখানেই থাকবে অপশানে সেটা কিন্তু আনসার করে দেবে। গ্রুপ অ্যাক্টিভিটি, ক্লিয়ার? গ্রুপ অ্যাক্টিভিটি থাকলেই কিন্তু সেটা কিন্তু আনসার হবে। অপশান নাম্বার এ কারেক্ট সবার। চলো নেক্সট 10 নম্বর দেখো, দ্য অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্ট রাইটিং শুড মোস্ট ইম্পর্টেন্টলি ফোকাস অন। যখন আমি শিক্ষার্থীদের রাইটিংটাকে অ্যাসেস করব বা রাইটিংটাকে মূল্যায়ন করব তখন আমি কোনটির ওপর ফোকাস করব? অপশানগুলো দেখো, কিপিং টু দ্য ওয়ার্ডস লিমিট, তাদের যে ওয়ার্ড লিমিটের ওপর ফোকাস করব। তারা যে 200 আমি অর্ডার লিখতে দিয়েছি কোনো একটা জিনিস, সেই 200 ওয়ার্ড ফোকাস করব। অপশান বি, ইউজিং ইডিয়মস অ্যান্ড মেটাফোর, শিক্ষার্থীরা যে ইডিয়ম কতগুলি ব্যবহার করেছে বা অলংকার কত ব্যবহার করেছে, মেটাফোর মানে অলংকার, তাহলে অলংকার কতগুলি ব্যবহার করেছে তার উপর ফোকাস করব। অপশান নাম্বার সি বলছে কারেক্ট স্পেলিং অ্যান্ড গ্রামার, শিক্ষার্থীরা সঠিকভাবে বানান গ্রামার লিখতে পেরেছে কিনা আমি দেখব। অপশান নাম্বার ডি, এক্সপ্রেশন অফ আইডিয়া, শিক্ষার্থীরা তাদের মনের ভাব বা মনের ভাষা তারা কি বলতে চাইছে সেটা সঠিকভাবে প্রকাশ করতে পেরেছে কিনা সেটা আমি দেখব। তাহলে তুমি শিক্ষার্থীদের লিখনকে কিভাবে অ্যাসেসমেন্ট করবে? একদম কারেক্ট, প্রত্যেকের সঠিক। অপশান নাম্বার কী হবে? ডি, যে শিক্ষার্থীরা তাদের যে মনের মধ্যে যেটা রয়েছে সেটা সঠিকভাবে প্রকাশ করতে পেরেছে কিনা সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। ক্লিয়ার? চলো ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই। তো তোমরা যারা আমাদের মক টেস্ট গ্রুপে রয়েছো তারা কিন্তু রেগুলার মক টেস্ট দিতে পারছো, আর এছাড়া যারা আমাদের কোনো মক টেস্ট গ্রুপে পার্টিসিপেট করনি তোমরা যদি রেগুলার মক টেস্ট দিতে চাও আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে কিন্তু রেগুলার ফুল মক টেস্টের আয়োজন করা হয়েছে। তো ফুল মক টেস্টে তোমরা পার্টিসিপেট করার জন্য এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। অনেক সময় ফোনে আমি থাকি না, অনেক সময় ফোনে ব্যস্ত থাকি,
সেই জন্য তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ SMS করবে। আর শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু এক্সাম পর্যন্ত রেগুলার 150 নম্বরে অর্থাৎ ফুল মক টেস্ট তোমরা কিন্তু দিতে পারবে। আর এছাড়াও তোমরা যদি আমাদের লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ পরীক্ষার এই কটা দিন আমরা কোনগুলো পড়লে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো বা আমাদের পুরো সিলেবাসটা একটু কভার করতে পারবো, পুরো সিলেবাসটাকে আমরা চোখে একবার দেখে যেতে পারবো, তো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি লাস্ট মিনিট সাজেশন। তার জন্য তোমাদেরকে শুধুমাত্র 100 টাকা পেমেন্ট করতে হবে। শুধুমাত্র 100 টাকা পেমেন্ট করলে কিন্তু তোমরা প্রত্যেকটা সাবজেক্ট 5টা সাবজেক্টের ডিটেলস এবং MCQ তোমরা নোটস পেয়ে যাবে, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট করবে। আর এছাড়াও যে সমস্ত স্টুডেন্টের এখনও পর্যন্ত তোমাদের বিভিন্ন সাবজেক্টে কনফিউশন রয়েছে, ডাউট রয়েছে, তোমাদের কনফিউশনগুলোকে ক্লিয়ার করার জন্য তোমরা এখনও পর্যন্ত আমাদের পেড ব্যাচেও অ্যাডমিশন নিতে পারো। এখন ফিজ তোমাদের অনেকটা কমে দেওয়া হয়েছে, তো তোমরা যদি আমাদের অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু 300 টাকা পেমেন্ট করলেই আমাদের পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। সেখানে আমাদের যতগুলো ক্লাস হয়েছে সমস্ত ক্লাসের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। ক্লাসের ভিডিওগুলো একবার যদি পরীক্ষার আগে দেখে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা টপিকের ওপরে, ইংলিশের প্রত্যেকটা থিওরির ওপরে তোমাদের ডাউটটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল ছোট্ট আপডেট। চলো নেক্সট কোশ্চেন দেখো। 11 নম্বর কোশ্চেন বলছে চিলড্রেন্স ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফর্ম অ্যান ইম্পর্টেন্ট যে ফাউন্ডেশন ফর লার্নিং লিটারেসি। ভালো করে জিনিসটা বোঝো তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে চিলড্রেন্স ওরাল ল্যাঙ্গুয়েজ, শিশুদের যে মৌখিক ভাষা, ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা, শিশুদের মৌখিক ভাষার ডেভেলপমেন্ট, শিশুদের মৌখিক ভাষা ডেভেলপ হয় বা বিকাশ ঘটে ফ্রম অ্যান ইম্পর্টেন্ট ফাউন্ডেশন। তাহলে ইম্পর্টেন্ট ফাউন্ডেশন মানে কি গুরুত্বপূর্ণ ভিত্তি, অর্থাৎ ভাষা শিক্ষার ক্ষেত্রে শিশুদের যে মৌখিক ভাষার বিকাশ ঘটানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলছে ওয়ান লার্নিং লিটারেসি, ভাষা শিক্ষার ক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাসরুম প্র্যাকটিস ইনেবল ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তাহলে নিচের কোনটি শিক্ষার্থীদের ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট মানে কি শিক্ষার্থীদের মানে স্পিকিং দক্ষতার বিকাশ ঘটাবে। মেন কথা হচ্ছে প্রশ্নটার এটাই যে নিচের কোনটি শিক্ষার্থীদের স্পিকিং অ্যাবিলিটির বিকাশ ঘটাবে। বোঝা গেল? চলো নেক্সট দেখো অপশানগুলো কি বলছে। মেমোরাইজিং, আমি কি বললাম, যদি কোনো অপশানে মেমোরি থাকে সেটা চোখ কান বন্ধ করে কেটে দেবে। বোঝা গেল? মানে নেগেটিভ যুক্ত, তাহলে মেমোরাইজিং হবে না। মেমোরাইজিং অ্যান্ড রিসাইটিং পোয়েম ইন্ডিভিজুয়াল অর কোরাস, মেমোরাইজিং হবে না। অপশান বি বলছে দেখো কোরাস রিডিং অফ এ স্টোরি ইন দ্য টেক্সট বুক অ্যালং উইথ দ্য টিচার। তো শিক্ষক মহাশয়ের সঙ্গে তুমি কি করবে, যে টেক্সট বুকে যে স্টোরিটা রয়েছে তুমি আওয়াজ করে পড়বে, মানে একই সুরে পড়বে। অপশান সি বলছে প্র্যাকটিসিং দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্ডস ইন এ কোরাস। তুমি কি করবে, ওই যে শব্দগুলি রয়েছে সেই শব্দগুলি প্র্যাকটিস করবে। কিসের মধ্যে? প্রোনাউন্সিয়েশন, তার উচ্চারণগুলো তুমি প্র্যাকটিস করবে। অপশান ডি বলছে পার্টিসিপেটিং ইন রোল প্লে অন দ্য ফেভারিট স্টোরি। তো তুমি কি করবে? রোল প্লে। আমি বারবার ক্লাসে বলি, তোমাদেরকে একটা খাতা করতে বলেছিলাম, প্রথম থেকে বলি যে আমি যে শব্দগুলো বলবো এই শব্দগুলো লিখে রাখো, ইংলিশ পেডাগজি দেখবে জলের মতো সহজ হয়ে যাবে। দেখো এত কিছু জানার প্রয়োজন নেই, আমি বারবারই বলি খাতা করো, কারণ আমি বারবার বলে থাকি এই অপশানটা থাকলে আনসার হবে। যেমন রোল প্লে, যদি কোনো অপশানে এই রোল প্লে শব্দটি থাকে চোখ কান বন্ধ করে সেটাকে আনসার করে দেবে। বোঝা গেল? কারণ রোল প্লে আছে মানে সেটাই আনসার হবে, তুমি মানে জানো বা না জানো। ঠিক আছে, এইগুলো কিন্তু আমি লিখে রাখতে বলেছিলাম প্রথম থেকে যখন ক্লাস করাই। তাহলে কি বলছে পার্টিসিপেটিং ইন রোল প্লে অন দ্য ফেভারিট স্টোরি। যখন কোনো শিক্ষার্থীরা রোল প্লে করবে, রোল প্লে মানে কি নিজে থেকে পার্টিসিপেট করবে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, তখন কিন্তু শিশুদের মৌখিক ভাষার কিন্তু ভালোভাবে ডেভেলপ হবে। অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশান ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো। 12 নম্বর কোশ্চেন বলছে এ টিচার অফ ক্লাস 3, একজন টিচার রয়েছেন ক্লাস 3, রিয়ালাইজ দ্যাট ভোকাবুলারি ডেভেলপমেন্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ইনেবলিং স্টুডেন্ট টু বিকেম বেটার রিডার্স। কি বলছে দেখো, বলছে তাহলে দেখো 12 নম্বর কোশ্চেনটা কী বলছে। 12 নম্বর কোশ্চেন বলছে এ টিচার অফ ক্লাস 3, একজন ক্লাস 3-র মানে টিচার রিয়ালাইজ করলো, রিয়ালাইজ মানে বুঝতে পারলো যে ভোকাবুলারি ডেভেলপমেন্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইনেবলিং স্টুডেন্ট টু বিকেম এ বেটার রিডার। তো যদি শিক্ষার্থীরা ভালো পাঠ করতে চায় তাহলে তাদের ভোকাবুলারি ডেভেলপমেন্ট করতে হবে বা তাদের শব্দভাণ্ডারকে ডেভেলপ করতে হবে। বোঝা গেল? অফ দ্য ফলোয়িং হুইচ মাইট বি গুড স্ট্র্যাটেজি ফর দ্য ভোকাবুলারি ডেভেলপমেন্ট। নিচের কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ মেথড বা নিচের কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হবে শিক্ষার্থীদের ভোকাবুলারিকে ডেভেলপ করার। বোঝা গেল? দেখো কি বলা হয়েছে।
অপশন এ বলছে স্টুডেন্ট আন্ডারলাইন দ্য ডিফিকাল্ট ওয়ার্ড ফ্রম এ টেক্সট অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম। তো যখন কোনো একটা বিষয় শিক্ষার্থীরা পড়ছে, তো বিষয়টি পড়তে পড়তে যে সমস্ত শব্দগুলো কঠিন, সেই শব্দগুলো দিয়ে শিক্ষার্থীরা একটা বাক্য তৈরি করবে। অপশন নাম্বার বি, স্টুডেন্ট লার্ন টু ইউজ দ্য কনটেক্সট টু গেস দ্য হচ্ছে কি মিনিং অফ দ্য নিউ ওয়ার্ডস। ধরো কোনো একটা টপিক পড়ছি, ধরো কোনো একটা লাইন পড়ছি, পড়তে পড়তে ধরো আমি এইটার মানে জানি না। যখন আমি এটার মানে জানবো না, তখন এই পুরো লাইনটা কি বলতে চাইছে সেটার উপর ভিত্তি করে নতুন ওয়ার্ডটার মানেকে আমি গেস করব। ঠিক আছে। অপশন সি বলছে স্টুডেন্ট মেমোরাইজ। দেখো মেমোরাইজ মানেই বলেছি বাদ, তাহলে এটা তো কখনই হবে না, বাদ দিয়ে দাও প্রথমে। তাহলে স্টুডেন্ট মেমোরাইজ এক্সটেন্সিভ ওয়ার্ড লিস্ট অফ সিনোনিম অ্যান্টোনিম। শিক্ষার্থীরা কী করবে, সিনোনিম অ্যান্টোনিমগুলো মুখস্থ করবে। অপশন নাম্বার ডি, স্টুডেন্ট কনসাল্ট এ ডিকশনারি হোয়েন ইভার দে কাম অ্যাক্রস এ নিউ ওয়ার্ড। কাম অ্যাক্রস মানে কি, কাম অ্যাক্রস মানে দেখা পেলে, ঠিক আছে, কোনো কিছু দেখা পেলে। তো যখন কোনো শিক্ষার্থী কোনো নতুন ওয়ার্ড বা ডিফিকাল্ট ওয়ার্ডের সম্মুখীন হবে, তখন তারা ডিকশনারির সাপোর্ট নেবে। তাহলে কী করবে, আনসার বলে ফেলো, কী করবে? তাহলে শিক্ষার্থীদের ভোকাবুলারি ডেভেলপমেন্ট করার সবথেকে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হচ্ছে অপশান নাম্বার বি। অর্থাৎ কোনো একটা টপিক পড়তে পড়তে গিয়ে যদি দেখে কোনো একটা নতুন মানে পেয়েছে, ওয়ার্ড পেয়েছে, তখন পুরো সেন্টেন্সটার মানে কি বলতে চাইছে সেটা বোঝার মাধ্যমে সেই নতুন ওয়ার্ডটার মানে তাদেরকে গেস করতে হবে। যখন কোনো শিক্ষার্থী কোনো একটা ওয়ার্ডের মানেকে গেস করতে পারবে, তারা কিন্তু অটোমেটিক্যালি তাদের ভোকাবুলারি ডেভেলপ হবে। ওকে, অপশান নাম্বার বি। চলো নেক্সট 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলছে মিস্টার সিনহা আক্স হচ্ছে কি প্রেডিকশন কোশ্চেন অ্যাজ দ্য রিডস অ্যালাউড এ স্টোরি টু হার ক্লাস 3 স্টুডেন্ট সি ডাজ টু ডু। ভালো করে বোঝো প্রশ্নটা কি বলছে, যে মিস্টার সিনহা আক্স প্রেডিকশন কোশ্চেন। তো একজন শিক্ষক বা একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদেরকে কিছু সম্ভাব্য কোশ্চেন করলো। বোঝো, প্রেডিকশন কোশ্চেন মানে কিছু সম্ভাব্য কোশ্চেন করলো। কারণ হচ্ছে সি রিড অ্যালাউড এ স্টোরি টু হার ক্লাস, কারণ সে তার ক্লাসরুমে তার শিক্ষার্থীদেরকে উচ্চ স্বরে কোনো একটা গল্প পড়াচ্ছে, বোঝা গেল, একটা স্টোরি পড়াচ্ছে। সি ডাজ দিস টু, সে এটাই কেন করতে চাইছে। ধরো আমি তোমাদেরকে একটা গল্প পড়াচ্ছি, গল্প পড়াতে পড়াতে আমি কি করলাম, তোমাদেরকে কিছু প্রশ্ন করলাম, বলো তো এরপরে কি হতে পারে। প্রেডিকশন মানে কি, আগামী দিনে কি হতে পারে, বোঝা গেল, ভবিষ্যৎ। তাহলে আমি তোমাদেরকে এরকম প্রশ্ন করছি, কেন আমি এরকম করছি, প্রশ্নটা এটা বলছে ইমপ্রুভ স্টুডেন্ট ভোকাবুলারি, শিক্ষার্থীদের ভোকাবুলারি ডেভেলপমেন্ট করার জন্য। অপশন বি মেক দ্য স্টোরি ইন্টারেস্টিং, শিক্ষার্থীদের কাছে গল্পটা ইন্টারেস্টিং করে তোলার জন্য। অপশন সি ফোকাস অন কম্প্রিহেনশন, শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছে তার উপর ফোকাস করার জন্য। অপশন ডি হেল্প দ্য স্টুডেন্ট রিমেম্বার ইম্পর্টেন্ট ডিটেলস ইন দ্য স্টোরি, তো শিক্ষার্থীদেরকে হেল্প করছি যে তারা যে ইম্পর্টেন্ট আইডিয়া বা তথ্যগুলো বুঝতে পেরেছে, মানে মনে রাখতে পারে তার জন্য। রিমেম্বার মানে মনে রাখতে পারে তার জন্য প্রশ্ন। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার সি, যে আমি তাদেরকে প্রশ্ন করছি যে আগামী দিনে কি হতে পারে বলো তো এই গল্পটার, কারণ যে শিক্ষার্থীরা কতটা আমার গল্পটা বুঝতে পেরেছে। যখন কোনো শিক্ষার্থীরা আমার গল্পটা ভালোভাবে বুঝতে পারবে, তখন কিন্তু তারা আগামী এপিসোডে কি হবে কিন্তু বোঝা যায়। যখন দেখবে আমরা সিরিয়াল দেখি, যদি আমরা প্রতিদিন সিরিয়ালটা দেখি, তাহলে কিন্তু আমরা অটোমেটিক্যালি বুঝে যাই যে আগামী কালকে কি হতে পারে। কিন্তু আজকে যদি আমি হট করে দেখতে যাই, আমি মাথা মুন্ডু কিছু বুঝতে পারবো না, বোঝা গেল। তাহলে ভবিষ্যতে কি হতে পারে সেটা আমি কখন বুঝবো, যখন কোনো জিনিস আমি ভালোভাবে কম্প্রিহেন্স করব বা কোনো কিছু আমি ভালো করে বুঝবো। ক্লিয়ার, অপশন সি। চলো নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো। 14 নম্বর কোশ্চেন বলছে বিফোর স্টুডেন্ট স্টার্ট রিডিং এ স্টোরি টাইটেল ব্রেভ বিট্টো, দ্য টিচার ইনিশিয়েট ডিসকাশন উইথ দেম অন ব্রেভারি, হোয়াট ইজ দ্য টিচার ট্রাইং টু অ্যাচিভ থ্রু দিস অ্যাক্টিভিটি। ধরো কোনো শিক্ষক মহাশয় কোনো একটা জিনিস পড়াবে, কোনো একটা টপিক পড়াবে, সেই টপিকটার নাম হচ্ছে কি ব্রেভ বিট্টো, মানে সাহসী বিট্টো। এই সাহসী বিট্টো পড়াতে গিয়ে শিক্ষক মহাশয় প্রথমে এই ব্রেভ শব্দটির যে ব্রেভারি, এই ব্রেভারি সম্পর্কে সে বলতে চাইছে, বোঝা গেল। তাহলে ব্রেভারি সম্পর্কে তিনি কিন্তু ডিটেলসে বললেন, অর্থাৎ সাহসী সম্পর্কে তিনি ডিটেলসে বললেন। আমি তো পড়াবো ব্রেভ বিট্টু, কিন্তু এটা সম্পর্কে না বলে এই ব্রেভ কথাটি সম্পর্কে আমি কিন্তু ডিটেলসে একটু আলোচনা করলাম। এর কেন আমি করলাম, এর মানে কি, কেন আমি করব, দেখো বলছে অ্যাক্টিভ দ্য যে কি প্রিভিয়াস নলেজ অফ দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীর যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে সেই পূর্ব অভিজ্ঞতাগুলোকে সক্রিয় করার জন্য বা পূর্ব অভিজ্ঞতাগুলোকে যাচাইকরণ করার জন্য। অপশন বি অ্যাক্টিভ দ্য ইন্টেলেকচুয়াল সেন্স অফ দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের বৌদ্ধিক ক্ষমতা বৃদ্ধি করার জন্য। অপশন সি বলছে অ্যাক্টিভ হচ্ছে কি ইনথুসিয়াজম ইন দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বা উদ্দীপনা তৈরি করার জন্য। অপশন ডি বলছে অ্যাক্টিভ দ্য ইফারেন্ট স্ট্যান্স ইন দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদেরকে বহিমুখী করে তোলার জন্য। আনসার কী হবে বলে ফেলো,
একদম। তাহলে আমি যখন তোমাদেরকে পড়াচ্ছি ব্রেভ বিট্টু, এই ব্রেভ বিট্টু পড়ানোর আগে ব্রেভারি সম্পর্কে জানতে চাইছি। অর্থাৎ ব্রেভারি মানে কি? সাহসী। তোমার সাহসী সম্পর্কে নলেজ আছে কি না সেই সম্পর্কে জানতে চাইছি। তার মানে তোমার প্রিভিয়াস নলেজকে আমি অ্যাক্টিভ করছি। অপশান নাম্বার এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং উড বি দ্য বেস্ট এভিডেন্স টু দ্য ডেমনস্ট্রেট টু প্যারেন্টস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর হোয়াট স্টুডেন্টস ক্যান ডু উইথ ল্যাঙ্গুয়েজ। দেখো, তো একটা কথা তোমাদেরকে বলি, তো অনেকেই কমেন্ট সেকশনে জানাচ্ছ যে দাদা বা স্যার এই প্রশ্নটার আনসার এটা হবে। দেখো, ওই প্রশ্নটার আনসার এটা হবে আমি কিন্তু বুঝতে পারি না পরে, কারণ কোন প্রশ্নটা কী ছিল আমি কি বুঝতে পারবো না। তো আমি সবসময় বলি আমার ভিডিও ডেসক্রিপশনে দেখবে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। যদি কোনো প্রশ্নের আনসার ভুল মনে হয় তাহলে অবশ্যই তোমরা সেটা স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি চেষ্টা করব সঠিকটা জানানোর। আমি ইচ্ছাকৃতভাবে কোনো প্রশ্নের আনসার ভুল দিই না, অনেকভাবে যাচাই করার পরই কিন্তু আনসারগুলো আমি প্রোভাইড করি। মানুষ মাত্রই ভুল হয়, হয়তো আমারও সেগুলো বলতে গিয়ে সিলি মিস্টেক হয়ে গিয়ে ভুল হতেই পারে, তো আমি অবশ্যই তোমাদের সংশোধন করে দেবো। ওকে, আর তোমরা অবশ্যই সেটা জানাবে, আর কমেন্ট সেকশনে জানালে আমি কিছু বুঝতে পারবো না যে কোনটার আনসার কী হবে, তাই না, পরবর্তী টাইমে। দেখো, তাহলে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং উড বি দ্য বেস্ট এভিডেন্স। নিচের কোনটি বেস্ট এভিডেন্স মানে নিচের কোনটি সবথেকে সঠিক উদাহরণ বলতে পারি, ভালো ভাষায় উদাহরণ বলতে পারি। টু ডেমোস্ট্রেট মানে প্রদর্শন করা, দেখানো। কাকে দেখাবো? টু প্যারেন্টস মানে বাবা মাকে। অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর মানে প্রশাসক, যারা আমাদের শিক্ষা দপ্তরে আছে, যারা প্রশাসক রয়েছে, যারা অ্যাডমিনিস্ট্রেট করে, যেমন হতে পারে আমাদের যারা প্রিন্সিপাল রয়েছে তারা হতে পারে, বা আমাদের ধরো গ্রামের প্রধান অ্যাডমিনিস্ট্রেটর বলতে পারি, আমাদের বিডিও যারা সব রয়েছে উচ্চ র্যাঙ্কে যারা রয়েছে তারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তাদেরকে দেখাবো যে হোয়াট স্টুডেন্ট ক্যান ডু উইথ ল্যাঙ্গুয়েজ। তো শিক্ষার্থীরা মানে কী হচ্ছে হোয়াট স্টুডেন্ট, শিক্ষার্থীরা কী পারে, ক্যান ডু শিক্ষার্থীরা কী করতে পারে উইথ ল্যাঙ্গুয়েজ, শিক্ষার্থীরা ভাষা শিক্ষার মাধ্যমে কী করতে পারে, নিচের কোনটির মাধ্যমে আমি ভালোভাবে দেখাতে পারবো। প্রশ্নটা বোঝা গেল? প্রশ্নটা বলতে চাইছে যে নিচের কোনটির মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা শিক্ষণের মাধ্যমে কি করতে পারে সেটা আমি দেখাতে পারবো। বোঝা গেল? দেখো কি বলছে, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড সিলেবি, ন্যাশনাল মানে জাতীয় পাঠ্যক্রম এবং যে পাঠ্যসূচি রয়েছে তার মাধ্যমে। অপশান বি বলছে লিস্ট অফ কিছু কোর্স গোল অ্যান্ড অবজেক্ট, আমরা যে বিষয়টা জানছি, যে বিষয়টা পড়ছি তার গোল বা লক্ষ্যের মাধ্যমে। অপশান সি বলছে মার্ক ইন টেস্ট, কোনো একটা টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছে তার রেজাল্টের ভিত্তিতে। অপশান নাম্বার ডি পোয়েম অ্যান্ড প্যারাগ্রাফ রিটেন বাই দ্য স্টুডেন্ট, কোনো একটা শিক্ষার্থীকে আমি একটা নতুন কবিতা লিখতে দিলাম, শিক্ষার্থীরা ভাবনা চিন্তা করে একটা কবিতা লিখেছে বা কোনো একটা প্যারাগ্রাফ রচনা করেছে, তার মাধ্যমে আমরা দেখাতে পারবো যে শিক্ষার্থীদের কতটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়েছে। বোঝা গেল? তাহলে শিক্ষার্থীদের কতটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়েছে বা তারা কতটা ভাষা শিখতে পেরেছে আমরা কিভাবে দেখাবো তার বাবা মাকে, যে শিক্ষার্থী কত সুন্দর কবিতা লিখতে পেরেছে বা কোন একটা প্যারাগ্রাফ লিখতে পেরেছে তার মাধ্যমে। অপশান নাম্বার ডি হবে কারেক্ট। ক্লিয়ার? অপশান ডি। চলো 16 নম্বর কোশ্চেন আনসার করো। 16 নম্বর কোশ্চেন বলছে ইফ এ স্টুডেন্ট ইজ মেকিং প্রোনাউন্সিয়েশন এরর হোয়াই টু হেল্প হিম হার। যদি কোনো শিক্ষার্থী উচ্চারণ ভুল করে তাহলে তুমি একজন শিক্ষক হিসেবে কি করবে? বোঝা গেল? দেখো অপশানগুলো দেখো, বলছে প্রোভাইড হিম হার উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন উইদাউট অ্যানি হিউমিলেশন। তুমি শিক্ষার্থীকে কি করবে? সঠিক উচ্চারণটি বলে দেবে উইদাউট অ্যানি হিউমিলেশন। হিউমিলেশন কথাটির মানে হচ্ছে অপমান করা। তাহলে শিক্ষার্থীকে কোনো রকম অপমান না করে তুমি তার সঠিক মানে বা সঠিক উচ্চারণ কী হতে পারে সেগুলি বলে দেবে। অপশান বি বলছে কল হিজ হার প্যারেন্টস অ্যান্ড কমপ্লেন, তার বাবা মাকে ডাকবে তারপর তাকে কমপ্লেন করবে। অপশান সি বলছে স্কোল্ড মানে বকাঝকা করা, তো স্কোল্ড হিম হার ক্লাস কিছু ইনকারেক্ট প্রোনাউন্সিয়েশন, তার ভুল উচ্চারণের জন্য তাকে বকাঝকা করবে। অপশান নাম্বার ডি বলছে মক অ্যাট হিম হার ইন ক্লাস ফর কারেক্ট প্রোনাউন্সিয়েশন, তাকে তুমি একটা মক নেবে, যেমন তোমরা রেগুলার মক টেস্ট দিচ্ছ ঠিক তেমনি তাকে মক করাবে তার কারেক্ট প্রোনাউন্সিয়েশনের জন্য। তাহলে কী করবে? আনসার বলে ফেলো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ। তাহলে শিক্ষার্থীকে সঠিক উচ্চারণটাকে আমাকে প্রোভাইড করতে হবে কোনোরকম বকাঝকা না করে। ক্লিয়ার? চলো নেক্সট 17 নম্বর দেখো, স্ক্রিবলিং ইজ এ স্টেজ অফ। স্ক্রিবলিং বলতে কী বোঝায় তোমাদেরকে ক্লাস করে দিয়েছিলাম, মনে পড়ছে? স্ক্রিবলিং করিয়েছি। তাহলে স্ক্রিবলিংটা কি? স্ক্রিবলিং হচ্ছে স্পিকিং, লিসেনিং, রাইটিং, রিডিং। বলে ফেলো। তাহলে স্ক্রিবলিং কিসের সঙ্গে সম্পর্কিত? স্ক্রিবলিং হচ্ছে আমরা জানি প্রত্যেকে রাইটিংয়ের সঙ্গে সম্পর্কিত। ক্লিয়ার? তাহলে স্ক্রিবলিং কিসের সঙ্গে সম্পর্কিত? স্ক্রিবলিং হচ্ছে রাইটিংয়ের সঙ্গে সম্পর্কিত। প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে করিয়ে দিয়েছি।
তাই না? আমি আবারও বলছি, এই কটা দিন তোমরা এমসিকিউ তো করছো, তার সঙ্গে প্রত্যেকটা ক্লাস একবার রিভিশন করে যাও, নাহলে কিন্তু পরীক্ষা গিয়ে ভুলে যাবে। ওকে, চলো নেক্সট 18 নম্বর দেখো, এ প্রাইমারি টিচার শুড ইন্ট্রোডিউস রিডিং থ্রু। একজন প্রাইমারি টিচার, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইন্ট্রোডিউস রিডিং মানে তার যে পঠন সেটা ইন্ট্রোডিউস করবে বা উপস্থাপন করবে কিসের মাধ্যমে? স্টোরির মাধ্যমে, পিকচার বুক, অ্যালফাবেট বুক অনলি, আর ফনিক টিচিং। তাহলে আনসার কী হবে? একদম। তাহলে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষার্থীর পঠন পাঠন বেসিক্যালি সেটা কিসের মাধ্যমে হয়? পিকচার বুক, ছবির মাধ্যমে। ক্লিয়ার? অপশন নাম্বার বি, ছবির বুক। চলো 19 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। সঠিক বানানটি লেখো। দেখো খুবই সহজ প্রশ্ন। তাহলে ডাজ নট, ডাজ নট, ডাজ নট, ডাজ নট, সঠিক বানানটা কী হবে? আমরা জানি ডু থেকে কী হয়? ডাজ, ঠিক আছে, তারপর এনটি নট। তাহলে আনসার কী হবে? অপশন নাম্বার সি, ডাজ নট। ক্লিয়ার? চলো লাস্ট কোশ্চেন আজকে, দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বেস্ট রিপ্লেস নৌরিশ। নৌরিশ কথার অর্থ হচ্ছে লালন পালন করা, সাপোর্ট করা, বোঝা গেল? তাহলে এখানে যে ওয়ার্ডটি পাচ্ছি নৌরিশ, এটা সিনোনিম কী হবে? সেন্ট, পাঠানো, সাপোর্ট করা, সার্ভ করা এবং গিফট করা। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, সাপোর্ট করা। তাহলে নৌরিশ কথার অর্থ হচ্ছে পরিচর্যা করা, লালন পালন করা। তাই সঠিক আনসার অপশন নাম্বার বি, সাপোর্ট করা। ক্লিয়ার প্রত্যেকের? তো টোটাল এই ছিল আমাদের 20টা প্রশ্ন আজকের। আশা করছি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। আর তোমরা কত পেয়েছো আজকে মক টেস্টে তো প্রত্যেকে জানিয়ে যাও। আজকে 150 নম্বর মক টেস্টে তোমরা কত করে পেয়েছো একটু জানিয়ে দাও, আমি দেখে নিই কত নম্বর করে পেয়েছো। ওকে, আবার আমি তোমাদেরকে বলে দিই, যারা নতুন আমাদের ক্লাস দেখছো, তোমরা যদি রেগুলার মক টেস্ট দিতে চাও, রেগুলার আমাদের ফুল মক টেস্ট হচ্ছে, তো তোমরা যদি রেগুলার 5টা সাবজেক্টে মক টেস্ট দিতে চাও, তাহলে কিন্তু তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এখানে শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলে তোমরা এক্সাম পর্যন্ত রেগুলার ফুল মক টেস্ট দিতে পারবে। আর সঙ্গে তোমরা পেয়ে যাবে আমাদের লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ নোটস, যেগুলো তোমরা কিন্তু একবার চোখে দেখে গেলেই কিন্তু তোমাদের অনেকটাই মনে থাকবে। অর্থাৎ পুরো সাবজেক্ট, অর্থাৎ পুরো সিলেবাস আমাদের কভার করা আছে। শুধুমাত্র 100 টাকা পেমেন্ট করলে 5টা সাবজেক্টের তোমরা পুরো ডিটেলসে নোটস পেয়ে যাবে। আর তোমাদের যদি কোনো টপিকে বুঝতে প্রবলেম হয় বা কোনো কিছু জানতে প্রবলেম হয়, তো তোমরা কিন্তু আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো আগেকার ক্লাসগুলো দেখার জন্য। তো শুধুমাত্র এখন ফিজটা কমানো হয়েছে, 300 টাকা পেমেন্ট করলে কিন্তু তোমরা পুরো জিনিসটা কিন্তু পেয়ে যাবে। তো 300 টাকা পেমেন্ট করলে তোমরা মক টেস্ট দিতে পারবে, ক্লাসগুলো করতে পারবে, আর নোটস পাবে, সমস্ত কিছু তোমরা 300 টাকাতে পেয়ে যাবে। ওকে, ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। এই পর্যন্ত প্রত্যেকে গুড নাইট।